ইসহাক হাফিজের গল্প গৃহযুদ্ধ। কিংসফোর্ড চার্চের সামনে ফিউনারাল চলাকালে হঠাৎ করেই অপ্রীতিকর একটা ঘটনা ঘটে। খালিল নামের ভদ্রলোকটি শ্যারবেলকে চার্চে ঢুকতে দেখে দ্রুত গতিতে এগিয়ে আসেন এবং তাকে চড় থাপ্পড় কিল ঘুষি মারতে মারতে একেবারে সিঁড়ির নিচে ফেলে দেন। ফিউনারালে এ কি ঘটনা! কেউ বুঝে ওঠার আগেই যা ঘটার তা ঘটে গেছে। এই ভদ্রলোক মারিয়ামের পরিবারের একজন ওয়েল উইশার ভিন্ন কিছু নন। তবে সময় পরিক্রমায় বিষয়টা এমন এক পর্যায়ে পৌঁছায়, মারিয়াম যেন এই খালিলের মাঝে স্বামীর ছায়া দেখতে শুরু করেন। তার 3টি সন্তান সিডনি জীবনের শুরু থেকেই খালিলকে আঙ্কেল বলে ডাকে। মারিয়ামের পরিবারের সব পরামর্শেই খালিলের ডাক পড়ে। সিডনি শহরে মারিয়ামের জীবন শুরু করার মতো কিছুই ছিল না। 3টি সন্তান নিয়ে এই মা শুধু বেঁচে ছিলেন, এর বেশি কিছু নয়। তারপরেই দীর্ঘ সময় কোন দিক দিয়ে গেল মারিয়ামের, আজ আর তার হিসাব মেলে না। এতগুলো মৃত্যু বুকে চেপে চিৎকার করে কান্নার সময়টুকুও হয়ে ওঠেনি। ক্রমাগত জীবন যুদ্ধে তার ক্লান্ত হওয়ার সময়ও ছিল না যেন। শত ব্যস্ততার মাঝেও লেবাননে ফেলে আসা জীবন হঠাৎ করেই তাকে ডাক দিয়ে আনমনা করে দিত। আল-কালিমা সেন্ট অ্যান্থনি ক্যাথলিক পাবলিক স্কুল, দুরন্ত শৈশব, শিক্ষায় তাদের বাড়ি, পশ্চিমে ভূমধ্য সাগরের নীল জল, ছোট বড় পাহাড়ে সোনালি রোদ, হৃদয়ে স্বর্গ যেন। 1976 সালের 5 জুলাই দানবীয় এক ঘটনা ঘটে গেল। কয়েক মিনিটের মধ্যে মা, বাবা, 2 ভাই, স্বামী, দেবর সব শেষ। কে বাঁচল আর কে হত্যাকাণ্ডের শিকার হলো তার কোনো ব্যাখ্যা নেই। তারপর মারিয়াম আর ভাবতে পারেন না। বীভৎস এই স্মৃতি চোখে ভেসে উঠতেই তিনি নিজেকে হারিয়ে ফেলেন। এক অনিশ্চয়তার পথ ধরে সাইপ্রাস হয়ে সরাসরি অস্ট্রেলিয়ার সিডনি। শ্যারবেলের বয়স 7 বছর, অ্যান্তোয়ানের 4, আর এই অনাগত খ্রিস্টিনা। খালিল মারিয়ামের স্বামী জোসেফের সাথে কর্মসূত্রে পরিচিত। গ্রেটার ওয়েস্টার্ন সিডনির গিল্ডফোর্ডে তার বাড়ির পাশে প্রায় পরিত্যক্ত একটা বাড়িতে আশ্রয় হয়েছিল মারিয়ামের। সিডনিতে ল্যান্ড করার সপ্তাহখানেকের মধ্যেই মারিয়াম একটা কাবাব শপে চাকরি শুরু করেন। খ্রিস্টিনার জন্ম হওয়া, তারপর 6 মাস বয়সী মেয়েকে খালিলের স্ত্রী কার্লার কেয়ারে দিয়ে শুরু হয় জীবনযুদ্ধ। খালিলের পরামর্শে মারিয়াম একদিন নিজেই একটা পজিশন নিয়ে ব্যবসা শুরু করেন। চলে যায় দিন, মাস, বছর। এমন ব্যস্ততা কি আর চিরকাল থাকবে? ছেলে মেয়েগুলো বড় হয়ে গেলেই দোকানটা ছেড়ে দেব, দেশ দেখতে যাব। ওখানে তো আমার মা, বাবা, ভাই, স্বামী, দেবর সবাই আছে। এই আছে শব্দটা জড়িয়ে ধরেই যেন বেঁচে থাকা যায়। নাই, কি যে মর্মান্তিক! কাজ দূরে থাক, শোয়া থেকে মাথাটা তুলেও বসার শক্তিটাও থাকে না যেন। অ্যারাবিয়ান শপ। মারিয়ামের জাতার সালাদের খ্যাতি এলাকা জুড়ে। এই নারীর হাতে একবার এই জাতার সালাদ যে খেয়েছে তাকে এখানে আবার আসতে হবে। ভোর 5টা থেকে বেলা 11টা পর্যন্ত চলত দোকানটি। ক্রেতার দীর্ঘ লাইন। তারপর একদিন ছোট্ট খ্রিস্টিনাও হাই স্কুলে চলে গেলে দোকানটি দিনের দ্বিতীয়ার্ধেও বিকেল 4টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত খোলা রাখার সিদ্ধান্ত হয়। ব্যবসা বেশ ভালোই চলছে। বাসা ভাড়া ছেড়ে 4 বেডরুমের একটা বাড়ি কেনেন মারিয়াম। মাসিক ইনস্টলমেন্টের পাশাপাশি বেশ কিছু ইউটিলিটি বিল নিয়মিত পে করা জীবনটাই যেন কেমন এক স্রোতের সঙ্গে মিশে গেল। পিছনে ফিরে তাকানোর কোনো উপায় নেই, শুধুই সামনে এগিয়ে যাওয়া। সন্তানগুলোর মুখে খাবার তুলে দেয়া, তাদের জামা কাপড়, থাকার জায়গা, পড়াশোনার খরচ। 3টি সন্তান নিয়ে সংগ্রামী এই মা মারিয়াম। এভাবেই ওরা 3 জন বড় হয়। ছেলেরা বিয়ে করে। একদিন খ্রিস্টিনারও বিয়ে হয়ে গেলে মারিয়াম ব্যবসা ছেড়ে দিয়ে পেনশনে চলে যান। ঘরে বাইরে ব্যস্ত জীবনের পর হঠাৎ করেই এই একা জীবন যেন কেমন এক মায়া,
পাশাপাশি একটা বোধ মারিয়ামকে ঘিরে ফেলে। মেন্টাল হেলথ এমনই একটা কথা, অপ্রমাণিত হলেও শক্তি অর্জন করল অনেক। দুই ছেলে মাকে নিয়ে তেমন আগ্রহ দেখালো না। প্রাথমিকভাবে মারিয়ামের ঠাঁই হয় ক্রিশ্চিনার বাসায়। গভীর ঘুমে মারিয়াম কথা বলতে থাকেন। কখনো চিৎকার করে ওঠেন, কেউ কাছে গিয়ে মাথায় হাত বুলালেই শান্ত হন। কখনো নির্বিকার চেয়ে থাকেন, কাউকে চিনতে পারেন না। সন্তান সম্ভবা ক্রিশ্চিনা তার দুই ভাইয়ের সাথে কথা বলল। না, মায়ের বিষয়ে তাদের কারোরই কোনো সাড়া পাওয়া গেল না। স্মৃতিতে মারিয়ামের শ্বশুরবাড়ি ও বাবার বাড়ি উজ্জ্বল। উজ্জ্বল তার শৈশব, কৈশোর। নর্থ লেবাননের শিক্ষায় তাদের বাড়িটা আজও আছে। আঙিনার ওই ছোট্ট গাছগুলো তো অনেক বড় হয়ে গেছে। অনেক আগোছালো অনুভূতির ভেতর এক শান্তিময় অনুভূতি ভোরের সূর্যোদয়ের মতো উঁকি দেয়। কত সুন্দর ছিল দিনগুলো। নতুন বিয়ে, নতুন সংসার, স্বামী দেবর, ভালোবাসা, প্রথম পরশ। একদিন সবার মুখ উজ্জ্বল করে মা হওয়া। কোল জুড়ে এই শ্যারবেল, তারপর অ্যান্তোয়ান। অনেক যত্ন, স্নেহ। সন্তানগুলো একদিন বড় হবে। ওখানে ছিল আমার সংসার। ওখানেই সমস্ত আশা আকাঙ্ক্ষার অঙ্কুরোদ্গম হয়েছিল। তারপর সেদিন এক আর্তচিৎকারে মারিয়াম বলেছিলেন, আমি কোনো রাজনীতি, কোনো জাতি, ধর্ম কিছুই জানি না। আমি জানি আমার জীবন। কে ছিল ওরা? কি ছিল তার স্বামীর অপরাধ? 1976 সালে শুরু হওয়া গৃহযুদ্ধে মৃত্যুর মিছিলে সন্তানগুলোকে নিয়ে পালানো। লোকে বলে বেঁচে থাকাটাই নাকি এক স্বর্গীয় আশীর্বাদ। মারিয়াম এই আশীর্বাদ বুঝতে পারেন না। এই বিভৎস স্মৃতি বুকে চেপে দিনগুলো কেটে গেছে। না, মারিয়ামের মানসিক স্বাস্থ্যের কোনো উন্নতি নেই। ডাক্তার নিয়মিত অবজারভেশনে রেখেছেন, কিন্তু তেমন কোনো উন্নতির লক্ষণ নেই। এমন অবস্থায় মারিয়ামের বাড়িটা বিক্রি করে দেয়ার একটা গুঞ্জন ক্রমেই শক্তিশালী হয়ে ওঠে। মাকে 4 মাস করে নিজ নিজ বাসায় রাখবে, এই শর্তে দুই ভাই আর ক্রিশ্চিনা রাজি হয়। তারপর বাড়িটা বিক্রি করে 3 ভাই বোন মিলে টাকা ভাগ করে নিয়ে যায়। মারিয়াম বলেন, হেই, তোরা আমার বাড়িটা বিক্রি করে দিয়েছিস? হ্যাঁ মা, তোমার সামনেই তো সব কথা হয়েছে। তুমি সই না দিলে বিক্রি হলো কিভাবে? ও আচ্ছা, আমি সই দিছি না। কবে দিছি? মা, কি বলো এসব? তোরা এক কাজ কর, আমাকে শিক্ষায় নিয়ে যা। আমার বাবা, 2 ভাই। গত রাত্রে স্বপ্নে দেখেছি তোর বাবা আমাকে নিতে এসেছে। শ্যারবেল বলল, বাবা আসছিল তোমাকে নিতে, চলে গেলে না কেন মা? তোদের না নিয়ে আমি কোথাও যাব না। শ্যারবেল আর অ্যান্তোয়ান একে অপরের মুখ চেয়ে হাসে। ওদিকে ক্রিশ্চিনা অদ্ভুত দৃষ্টিতে চেয়ে থাকে। তোমার 2 ছেলে লেবাননে যাবে না মা? আমি তো ওখানে কিছুই চিনি না। তুই চিনবি কি করে? তোর জন্মই তো অস্ট্রেলিয়ায়। একবার গেলেই ঠিক চিনতে পারবি। নিজের বাড়ি চিরকালই আপন। বাড়িটা বিক্রি হওয়ার পর মারিয়াম ক্রিশ্চিনার সাথে আছে। মাকে নিয়ে ভাই বোনের আলোচনায় ক্রিশ্চিনা স্বাভাবিকভাবে বললেও শ্যারবেল আর অ্যান্তোয়ানের কাছে তা আর স্বাভাবিক রইল না। মাঝে মাঝেই মারিয়াম রাতে ঘুমের মধ্যে চিৎকার করে ওঠেন। যুক্তি, অযুক্তি, সুযুক্তি সব মিলিয়ে ঘটনার শেষ এই দাঁড়ালো। এভাবে ঘুমের মধ্যে চিৎকার, এলোমেলো কথা, আওলা আচার আচরণ। মা কখন কি করে বসেন? সবারই তো জীবন আছে, কাজকর্ম আছে। রাতে ঠিকভাবে ঘুমোতে না পারলে তো যে কেউ অসুস্থ হয়ে পড়বে। সব শেষে সিদ্ধান্ত হয় তাকে সরকারি হাউজিংয়ে রাখা হবে। সার্বিক বিবেচনায় খুব অল্প সময়ের মধ্যে বাসাও পাওয়া গেল। মারিয়াম আপত্তি করলেন না। ডেইজিভিলের ইন্ডেভার রোডে একতলা কাঠের একটা বাড়ি, সামনে বাগান, বিভিন্ন গাছে ঘেরা পরিপাটি আঙিনা। বারান্দা থেকেই বড় রাস্তাটির ওই পারে কিংসফোর্ড চার্চটি দেখা যায়। এখানে এসে মারিয়ামের খুব ভালো লাগলো। খুব যত্নে রাখা স্বামীর স্মৃতি, একটা জামা,
কবি জিবরান কাহলিলের দুটো বই সুন্দর একটা শোকেসে সাজিয়ে তিনি এখানে নিজেকে গুছিয়ে নিয়েছেন। ভালোই চলছে। সপ্তাহে একদিন সোশ্যাল ওয়েলফেয়ার থেকে লোক এসে প্রয়োজনীয় শপিং করে দিয়ে যায়। কমিউনিটি সার্ভিসের গাড়ি এসে নিয়ে যাওয়া এবং অ্যারাবিয়ান দু একজন নারীর সাথে আলাপ পরিচয়। কখনো পাহাড়ি এলাকা, কখনো সমুদ্র, বিভিন্ন অ্যাক্টিভিটিস ও স্বাস্থ্য সচেতনতা, জীবনের গল্প। মারিয়ামকে মাসে একবার করে তার ছেলেমেয়েরা পর্যায়ক্রমে দেখতে আসে। মারিয়াম বলেন, মা, তুই আমার সাথে একদিন থাক। বাবারে, তুই আরেকটু থাক, তোর কথা আমার খুবই মনে পড়ে। কখনো মারিয়াম ছেলেকে জড়িয়ে ধরে কান্নায় ব্যাকুল হয়ে পড়েন। বাস্তবতার চাপে আড়াল হওয়া স্মৃতিগুলো বের হয়ে আসতে শুরু হয়। চোখের সামনে শিশুর মতো খেলা করে ফেলে আসা হৃদয়। মারিয়ামের ছোট্ট বাড়িটা মনের মতো করে সাজিয়েছেন। বাসার সামনে রাঙিনায় নানা রকম ফুলের গাছ। সম্প্রতি তিনি ছোট বড় মিলিয়ে 5টি গাছ রোপণ করেছেন। গাছগুলো বারান্দার খুব কাছে। এখানে বসে তিনি গাছের সাথে কথা বলেন। বড় গাছটা জোসেফ। জোসেফের পাশে ছোট গাছটাকে তিনি কোনো নাম ধরে ডাকেন না। এই টবে পানি দিতে গিয়ে তিনি থেমে যান। নামহীনা গাছটার সাথে তার কথা থেমে যায়। পাশে শ্যারবেল, তারপর অ্যান্তোয়ানের পাশে ক্রিশ্চিনা। অনেক কথার মাঝে শুধু নামহীন গাছটার দিকে নির্বাক চেয়ে থাকেন এই কথাহীনা। ঠিক এমনই একদিন মারিয়ামকে দেখতে এসে খালিল দেখেন মারিয়াম আর এই বাড়িতে নেই। বাড়িটা লক করা। খোঁজ নিয়ে জানা গেল এই নারী ডিমনেশিয়ায় ভুগছেন, তাই মারিয়ামের বড় ছেলে তাকে এইজ কেয়ারে নিয়ে গেছে। খালিলের মেজাজ খারাপ হয়ে গেল। আরে এই কি, মাকে নিয়ে এসব কি শুরু করলো ওরা? খালিল ঠিকানা সংগ্রহ করে তাকে দেখতে যান। মানসিকভাবে বিধ্বস্ত মারিয়ামের স্বাস্থ্যের অবনতি হয়েছে। চোখ দুটো রক্তবর্ণ। মারিয়াম, আমি তোমাকে দেখতে এসেছি। প্রায় মিনিট খানেক কোনো কথাই বলেননি তিনি। হঠাৎ করে কেঁদে বলেন, জোসেফকে অনেক মিস করছি। কত মনে পড়ে তার স্মৃতিগুলো দিয়ে কত সুন্দর করে বাসাটা সাজিয়েছিলাম। প্রতি মুহূর্তে তাকে অনুভব করতাম। ওরা আমার এত কষ্টে কেনা বাড়িটা বিক্রি করে দিল। আচ্ছা, যা হোক, বাড়ি বিক্রির টাকা তো আমার ছেলে মেয়েই নিয়েছে, কিছু মনে করিনি। সরকারি বাসাটা আমার খুব ভালো লেগেছিল। আমাকে তো ওখানেও থাকতে দিল না। এত এত মিথ্যা কথা বলে আমাকে এনে এখানে রেখে গেছে। আমি তো ডেইজিভিলের সরকারি বাড়িতে অনেক ভালো ছিলাম। এই এজ কেয়ারে তো আমার দম বন্ধ হয়ে আসছে। আমি কেন এখানে? খালিল শ্যারবেলের সঙ্গে যোগাযোগ করেন। একে একে মারিয়ামের 3 ছেলে মেয়ের সাথেই কথা বলেন। সবারই ওই একই কথা, মায়ের ডিমনেশিয়া বর্ডার লাইন ক্রস করে গেছে। এখন তার সার্বক্ষণিক সুপারভিশন দরকার, নইলে কখন যে আবার বড় রাস্তায় গিয়ে গাড়ি চাপা পড়ে। সার্বক্ষণিক দেখভাল কে করবে? এমন আরও অনেক কথা। ডিমনেশিয়া কি করে বুঝলে? আচরণে বুঝেছি। কি এমন আচরণ? এই তো, বাবার জন্য কাঁদে, বাসার সামনে গাছ লাগিয়ে ছেলে মেয়ে বলে ভাবে, নিজে নিজে কথা বলে। তোমরা 2 ভাই নিজের বাসায় না পারো, তোমাদের আশেপাশের কোথাও মায়ের থাকার ব্যবস্থা করতে পারতে। এটাই তো সমস্যা। ক্রিশ্চিনা 2 সন্তান নিয়ে ব্যস্ত। ওদিকে আমার ওয়াইফ সন্তানদের স্কুলে পাঠানো, চাকরি, বাসা সামলানো, সব সামাল দিয়ে মাকে দেখতে যে যাব, সময় করতে পারি না। ওখান থেকে ডেইজিভিলের বাসা থেকে গার্ডেনাস রোডের অপোজিটেই কিংসফোর্ড চার্চ। ফিউনারাল ম্যাচ তো প্রায়ই হয়। কফিনবাহী কালো গাড়ি এসে চার্চের সামনে থামতে দেখলেই শুরু করে বিলাপ। প্যাডিস্ট্রিয়ান ক্রসিং না মেনেই এত বড় রাস্তাটা পার হয়ে কফিনবাহী গাড়ি জড়িয়ে ধরে কাঁদে। কখনো বা চার্চে ঢুকে কফিন জড়িয়ে ধরে শুরু করে আহাজারি। ফিউনারাল করতে চার্চে আনে কোথাকার কোন মরা। মা কাঁদবে কেন? কি একটা বিপদ! ওখানে থাকে একা। যদি গাড়ি চাপা পড়ে তখন তো হবে আর এক কেলেঙ্কারি। নিরাপত্তার কথা ভেবে ওল্ড হোমে দেয়া। লেবাননের ওই গৃহযুদ্ধে যখন তোমাদের বাবা, কাকা, মামা সবাই হত্যাকাণ্ডের শিকার হয়, তখন থেকে তোমাদের মা
এত বড় শোক বুকে চাপা দিয়ে 3টা সন্তানকে কোলে পিঠে আগলে রেখেছে। মারিয়াম কি তোমাদের কখনো এতিমখানায় পাঠানোর কথা ভুলেও ভেবেছে? মারিয়ামের ছেলে মেয়ে 3জনই নীরব, সবাই মাথা নিচু করে বসে আছে। মারিয়ামের এত কষ্টের বাড়িটা তোমরা বিক্রি করে দিলে। তোমাদের শৈশবের স্মৃতি, বেড়ে ওঠা, মায়ের স্ট্রাগল হৃদয়ে একটুও দাগ কাটল না? খলিল কিছুটা গরম স্বরে বললেন, কাট দ্য ক্র্যাপ। খুব ভালো করে বুঝতে পেরেছি তোমাদের সাথে এমন কথার খই ভেজে কিচ্ছু হবে না। ওই কঠিন দিনের অভিজ্ঞতা তোমাদের নেই। কফিন জড়িয়ে ধরে মারিয়াম কেন কাঁদে তোমরা তা বুঝবে না। তোমরা বলবে কোথাকার কোন মরা। খুবই স্বাভাবিক, পৃথিবীতে সব মৃত্যুর মাঝেই মৃত্যুরা মিশে আছে। কি করে বুঝবে? শুধু এটুকু মনে রেখো, আমি তোমার বাবা জোসেফের বন্ধু। মারিয়াম আমার ওই বন্ধুর স্ত্রী। তোমাদের নিজ সন্তানের চেয়ে কোনো অংশে কম দেখিনি। শুধু এটুকু দাবিতে ওল্ড হোমে সপ্তাহে একবার মারিয়ামকে আমি দেখতে যাব। এখন থেকে সে আমার আপন বোন। ঠিক তাই খালিল প্রায় প্রতি সপ্তাহে ওল্ড হোমে মারিয়ামকে দেখতে যান। মাস 2 পর পর তার নিজের গাড়িতে করে এনে মারিয়ামের ডেইজিভিলের বাড়িটা দেখান। এ বাড়িতে এখন একজন গ্রিক নারী থাকেন, নাম এলিজাবেথ। খালিল তাকে এলিজা বলে ডাকেন। আধভাঙা ইংলিশ, আন্তরিকতায় ভাষা যেন কোনো অন্তরায় নয়। মারিয়ামের গড়া বাড়িটির যত্ন নেন তিনি। জোসেফের স্মৃতিগুলো আজও এ বাড়িতেই আছে। এলিজাবেথ খুব যত্ন করে রাখেন। মারিয়াম যখন বাগানে এসে বসেন, এলিজাবেথ তখন জোসেফের স্মৃতিগুলো মারিয়ামের সামনে এনে রাখেন। কল্পনায় সাজানো শিক্ষায় ওই স্বপ্নের সংসারটা দেখেন মারিয়াম। স্মৃতির সাথে কথা বলেন। তার যাতার শপ, ওখানে এখন একটা কফি শপ চালু হয়েছে। 3 সন্তান মিলে বিক্রি করে দেয়া বাড়িটাতে খালিল ইচ্ছে করেই আর যেতে চান না হয়তো। মারিয়ামকে নিয়ে খালিলের গাড়িটা আবার ওল্ড হোমের দিকে ফিরে যায়। এভাবেই খালিলের অপেক্ষায় পথ চেয়ে থাকা মারিয়াম যেন একটা অন্যরকম জগৎ খুঁজে পান। বছর ঘুরে নতুন বছরও প্রায় শেষ। ক্রিসমাস ছুটির কোনো এক দিনে একটা ঘটনা ঘটে। সেদিন ক্রিশ্চিনা মাকে দেখতে এলে মারিয়াম মেয়েকে চিনতে পারেন না। না, একেবারেই না। একে একে শ্যারবেল, অ্যান্তোয়ান দুজনই মাকে দেখতে এলো। মারিয়াম 3 সন্তানকেই আর চিনতে পারলেন না। খালিলের সঙ্গে যোগাযোগ করা হলো। খালিল বললেন, আরে এ আবার কোন ঘটনা? মা আবার সন্তান চিনে না কেমনে? আচ্ছা শোনো, এই শনিবার সকাল 10টায় তোমরা মায়ের কাছে আসবে, আমি থাকব। শনিবার খালিল সকাল 9টার দিকেই চলে আসেন। মারিয়ামের আচরণে কোথাও কোনো অস্বাভাবিকতা না দেখে তিনি বিষয়টাকে সহজভাবেই নিয়েছিলেন। খালিলের সামনে মারিয়াম হয়তো এমনটা আর করবেন না। ওরা 3 জন যথাসময়ে এলে দেখা গেল ঘটনা আরও ভয়াবহ। না, মারিয়ামের 3টা সন্তান যেন অচেনারও অচেনা। ক্রিশ্চিনা মাকে জড়িয়ে ধরে হাউ মাউ করে কেঁদে ওঠে। খালিল ক্রিশ্চিনাকে আশ্বস্ত করেন, এই মেয়ে চুপ থাকো, মারিয়ামের সাথে আমি কথা বলবো। ঘটনাটা আসলে কি তা আমাকে বুঝতে দাও। ঠিক তখনই মারিয়ামের ছোট ছেলে অ্যান্তোয়ান খালিলের দিকে অবজ্ঞার দৃষ্টিতে তাকিয়ে বলল, তুমি তো বিশ্বাসই করতে চাও না, মায়ের ডিমনেশিয়া স্বাভাবিক পর্যায়ে পার হয়ে পুরোপুরি মানসিক রোগী হয়ে গেছে। নিজের সন্তান চেনে না, বুঝলে এখন? শারবেল তার ছোট ভাইয়ের কথায় মাথা নেড়ে সায় দিল। এই 2 ছেলের মধ্যে মায়ের এই আচরণের প্রতিক্রিয়ায় তারা এটা প্রমাণ করে খুবই আনন্দিত যে তাদের মা মানসিক রোগী। লোকসমাজে স্বাধীনভাবে চলাফেরা করার মতো মেন্টাল ফিটনেস তার নেই। এ নারী কোনো পরিবারের সাথে থাকা তো আরও বিপজ্জনক। তাই মারিয়ামের জন্য ডাক্তার, নার্স আর নিরাপত্তা কর্মীদের সুপারভিশনে এই ওল্ড হোমে থাকাটাই সবচেয়ে বেশি নিরাপদ। খালিল চুপচাপ বসে শ্যারবেল আর অ্যান্তোয়ানের কথার ইঙ্গিত লক্ষ্য করেন। এদিকে ক্রিশ্চিনা মায়ের হাত ধরে কেঁদে বুক ভাসাচ্ছে। মা সন্তানকে চিনতে পারছেন না, এর দায় মেন্টাল ইলনেসের। এখানে সন্তানদের কিছুই করার নেই। আহা, বিশ্ব সংসার তখন খালিলের দিকে তাকিয়ে ইয়ার্কি করে। তার শ্রবণে কি সব এলোমেলো শব্দ ভেসে আসে। কোথায় কোন গহীনে পথহারা শিশু যেন কাঁদে।
মাকে খোঁজে। ঠিক তখনই তার ইচ্ছে হয়, ইস, এখনই যদি কোনো একটা উঁচু পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে চিৎকার করে কিছুক্ষণ কাঁদতে পারতাম, মনে হয় ভালো লাগতো। এই শোনো, মারিয়াম তোমাদের মা, তোমাদের আচরণে কষ্ট পেয়ে না চেনার ভান করছেন, তা বোঝার মতো শক্তিটা পর্যন্ত হারিয়েছ তোমরা। অনুতপ্ত হয়ে মায়ের কাছে ক্ষমা না চেয়ে বরং উল্টা মাকে সাইকোপ্যাথ ভেবে খুশি মনে চলে যাচ্ছ। কথাগুলো বলতে গিয়েও খালিল নিজেকে সংযতই রাখলেন। এ সময় মারিয়ামের চোখের দিকে তাকান খালিল। মারিয়ামও খালিলের দিকে এক ঝলক তাকিয়ে জালনা দিয়ে নিরুদ্দেশ আকাশের পানে চেয়ে রইলেন। এই দৃষ্টি বিনিময়ের মধ্য দিয়ে শিক্ষায় ঘটে যাওয়া ওই নির্মমতা যেন আবার এ দুজনের বুক কাঁপিয়ে দিয়ে গেল। মারিয়াম একদিন বলেছিলেন, খালিল, তুমি আর আমি একদিন শিক্ষায় যাব, ভূমধ্য সাগরে ঢেউয়ে ঝলমল করা রূপালী জোছনা দেখব, পাহাড়ের গায়ে শুয়ে থাকা রোদ দেখব, আমার স্বামীর ভিটায় থাকব, আঙিনায় গাছ থাকবে, গাছের নাম হবে শ্যারবেল, অ্যান্তোয়ান ও ক্রিশ্চিনা। আর বড় গাছটা, ওটা জোসেফ। বড় গাছটার পাশেই যে গাছটা থাকবে, ওটাকে জানো? মারিয়ামের মুখে হাসি। খালিল মারিয়ামের মুখ চেয়ে হাসেন। তারপর বিকেল বেলায় ছাদে বসে সাগরের দিকে চেয়ে থাকব, চা খাবো। তুমি জানো খালিল, জোসেফ ভালো চা বানাতে পারে। আমাদের দেখে নীল সাগর কথা বলে উঠবে। আমাদের বাড়িটা একটু জীর্ণ হয়ে গেলেও আজও আছে। খালিল, তুমি অনেক ভালো মানুষ। আমাকে একদিন শিক্ষায় নিয়ে যাবে? খালিল করুণ দৃষ্টিতে মারিয়ামের দিকে চেয়ে বলেছিলেন, হ্যাঁ, অবশ্যই, দেশে যেতেই হবে, নইলে বাঁচব না তো। ক্রিশ্চিনা মারিয়ামের কাছে বসে আছে। শ্যারবেল আর অ্যান্তোয়ান খালিলের দিকে উপহাস অথবা বিদ্রূপ এমনই একটা দৃষ্টি দিয়ে চলে যাচ্ছে দেখে খালিল এবার শিকারীর গুলিতে আহত হরিণের মতো লাফিয়ে ওঠেন। আরবি ইংলিশের মিশ্রণে কী সব লেবানিজ অশ্রাব্য গালাগালি শেষে মারিয়ামের মাথাটা বুকের কাছে টেনে বলেন, হেরে শ্যারবেল, অ্যান্তোয়ান, ভালো করে জেনে রাখিস, মারিয়ামকে আমার আপন বোন করে নিয়েছি। ভাবার কোনো কারণ নেই যে সে একা। তোদের যেন মারিয়ামের ফিউনারেলেও না দেখি। হাত নেড়ে চড় দিয়ে দাঁত ফেলে দেওয়ার ভঙ্গিতে খালিল আরও বলেন, কথাটা মনে রাখিস। মারিয়াম ডেইজিভিলের বাড়িতে যতদিন ছিলেন ততদিন কিংসফোর্ড চার্চে ছিল তার নিয়মিত যাওয়া আসা। সেখানে কম বেশি সকলেই মারিয়ামকে চিনতেন। যে কোনো ফিউনারাল, চার্চের সামনে কফিনবাহী কালো গাড়িটা দেখা মাত্রই মারিয়াম দৌড়ে গিয়ে ফিউনারালে যোগ দিতেন। কোথাকার কে মারা গেল, কার কফিন, এসব তার মধ্যে কাজ করত না। অচেনা অজানা মরে যাওয়া মানুষটার মায়ায় কেঁদে বুক ভাসাতেন তিনি। মারিয়ামের কান্না দেখে ফিউনারালে অশ্রুজলে শোকের ছায়া নেমে আসত। ওই দৃশ্য আজও অনেকের চোখে ভাসে। আজ এই মারিয়ামের ফিউনারাল ম্যাসে গুটি কয়েক লোকের মাঝে ক্রিশ্চিনার চোখের জলই সবাই দেখেছে। আর একটা মানুষ, যার চোখের জল পাথর চাপা পড়ে আছে, তিনি এই খালিল। আজ তার এই রুদ্রমূর্তি শ্যারবেলকে কিল ঘুষি মেরে চার্চের সিঁড়িতে ফেলে দিয়েছেন। বিষয়টি দূর থেকে দেখে অ্যান্তোয়ান এক দৌড়ে কোথায় পালিয়ে গেল। মায়ের ফিউনারালে তার আর পাত্তা পাওয়া গেল না।